দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি ডক্টর চৌধুরী তামান্না তাবাসসুম। দর্শক, আজকে আমাদের আয়োজনের বিষয় হলো হাড় ব্যথার কারণ ও প্রতিকার। হাড় ব্যথার কারণে একজন মানুষের প্রাত্যহিক জীবন ও সাধারণ কাজকর্ম অনেক ব্যাহত হতে পারে। হাড় ব্যথা নানাবিধ কারণে হতে পারে, বয়স ভেদে এর কারণ ভিন্ন হয়ে থাকে। আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কৃষ্ণপ্রিয় দাস, ডিভিশন প্রধান, অর্থোপেডিক হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। স্যার, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। যেরকম আমি বললাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাড় ব্যথার কারণ ও প্রতিকার। নানাবিধ কারণে স্যার হাড় ব্যথা হতে পারে। সাধারণ কারণ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের কারণেও কিন্তু হাড় ব্যথা আমরা পেয়ে থাকি। আজকে আপনার কাছে প্রথমেই শুনতে চাবো যে সাধারণত কি কি কারণে হাড় ব্যথা হতে পারে। আপনি আগেই বলেছেন যে হাড় ব্যথার বিভিন্ন কারণ আছে, যেমন কমনেস্ট আসলে কোন বয়সে হাড় ব্যথা হচ্ছে, বিভিন্ন বয়সের হাড় ব্যথার কারণ ভিন্ন রকম। যেমন ব্যথা মানে পেইন একটা প্রোটেকটিভ ফেনোমেনন। শরীরের আমাদের যে কোনো জায়গায় যদি কোনো প্রদাহ থেকে পেইনটা হয়, তো প্রদাহ হওয়ার কারণ বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন একটা বাচ্চার হয়তো আঘাতের ফলে ব্যথা হতে পারে, মেটাবলিক কারণে একটু বয়স যখন আর একটু বেশি হবে মেটাবলিক কারণে ব্যথা হতে পারে, যেমন রিকেটস, ওস্টোমেলেশিয়ার জন্য হতে পারে। এরপরে যদি আমরা একটু বয়স্ক মানুষের চিন্তা করি, তাহলে আবার আঘাতজনিত কারণে হাড় ব্যথা হতে পারে। আবার আরও যদি বয়স হয়তো 50 বছরের বেশি হয়, তাহলে ওস্টিওপোরোসিস ইজ দ্য কমনেস্ট কজ অফ বনি পেইন। এছাড়া ইন জেনারেল আরও কিছু কমন কারণ আছে, যেমন সিস্টেমিক কিছু ডিজিজে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে হাড় বা জয়েন্টে ব্যথা হয়, আমরা বলি গিটাবাত, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তাছাড়া কিছু হরমোনাল কারণে, যেমন হাইপোথাইরয়েডিজম বা মানে থাইরয়েডের ডিসঅর্ডারের জন্য হতে পারে। ইভেন এমনকি ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলেও কিন্তু হাড় ব্যথা হতে পারে। এছাড়া কিছু কিছু আনকমন ভেরি রেয়ার ডিজিজ আছে যেগুলো খুব কমই হয়, সেগুলো একদম স্পেশালিস্ট ডক্টর ছাড়া এটা হাড় ব্যথা হয়তো, যেমন ম্যালিগনেন্সি। যে যদি শরীরের ভিতরে বোনসেরও ম্যালিগনেন্সি দুই ধরনের হয়, একটা হলো প্রাইমারি ম্যালিগনেন্সি বা প্রাইমারি বোন টিউমার, আর একটা হলো শরীরের অন্য অন্য জায়গা থেকে টিউমারগুলো হাড়ে এসে বাসা বাঁধে, তাকে বলে আমরা মেটাস্ট্যাটিক কজ। এটাও একটা কারণ হাড় ব্যথা। তা আপনাকে বলবো যে হাড় ব্যথা হলে একদম ইগনোর করার কোনো অবকাশ নাই। তাহলে স্যার অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টই দেখা যায় হাড় ব্যথা নিয়ে বাসায় একটা ব্যথার ওষুধ খেয়ে বা টপিক্যাল কিছু ম্যাসেজ ক্রিম পাওয়া যায়, এগুলো দিয়ে বাসায় এই সমস্যাটা অবহেলা করে থাকেন। তাহলে এই ক্ষেত্রে রোগীরা কোন সময় চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, কি ধরনের লক্ষণগুলো দেখলে? আসলে যদি আঘাতজনিত কারণে মৃদু ব্যথা হয়, তাহলে হয়তো ইগনোর করলে অত বেশি সমস্যা নাও হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হয়তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে মৃদু ব্যথার জন্য প্যারাসিটামল বা এরকম বিভিন্ন রকম পেইন বাম যেগুলো আছে কমনলি আমরা এগুলো ইউজ করে থাকি ইউজুয়ালি। যদি ওই ব্যথাটা হয়তো 2 দিন বা 3 দিনের ভিতরে উপশম হয়, রিলিভড হয়, তাহলে আমার মনে হয় না ডাক্তারের কাছে যাওয়ার খুব বেশি দরকার আছে। বাট যদি দেখা যায় যে ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে বা ওই রকম পেইন মেডিসিন যেগুলো আছে অ্যানালজেসিক্স আমরা বলি, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, ক্লোফেনাক, এগুলো খাওয়ার পরেও যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া উচিত। কী কারণে হাড় ব্যথা হয়েছে, আমি আগেই বলেছি অনেক কারণে হাড় ব্যথা হতে পারে, যে সব ব্যথাই কিন্তু মানে ইগনোর করা যাবে না। সব ব্যথা প্রোটেকটিভ ফেনোমেনন, শরীরের যে কোনো অঙ্গে বা জায়গায় যদি ইনফ্লামেশন হয় তাহলে ব্যথা হবে, কিন্তু কি কারণে হয়েছে কারণ নির্ণয় করে যথাযথ চিকিৎসা নেওয়া উচিত। আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এখন এই ব্যথাটাও যদি আবার বলি সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়, এই সামান্য হয়তো ব্যথাকে ইগনোর করে অনেক সময় সাপোজ বোন টিউমারের ক্ষেত্রে আমরা যদি ইনিশিয়ালি ডায়াগনোসিস করতে পারি, যেটা হাড়ের ভিতরে যদি থাকে, তাহলে এগুলো চিকিৎসা করলে এখন কিন্তু অলমোস্ট 100% 5 ইয়ার সার্ভাইভাল রেট, মানে কিওর করা সম্ভব। আমরা যদি একটা ক্যান্সারের পেশেন্ট 5 বছরের বেশি বেঁচে থাকে, তাহলে আমরা বলি যে কিওর সম্ভব। বাট এটা যদি আবার ছড়াই যায় শরীরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরে হয়তো 5 মাস বা 6 মাসের বেশি বাঁচানো সম্ভব না।
একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকাল দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা অনেক বেড়ে গেছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা শিশুদের ক্ষেত্রে যেমন রিকেটস করতে পারে, বড়দের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া করতে পারে। এর আগেও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কিন্তু হাড়ে ব্যথা বা শরীর ব্যথা নিয়ে রোগী আসতে পারে। তো কোন ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা ট্রিটমেন্ট করা প্রয়োজন? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কেন হয়? হ্যাঁ, আমাদের মতো দেশে আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার কথা না। কারণ শীত প্রধান দেশে যাদের এখানে সান এক্সপোজার হয় না, বা এরকম অনেক হয়তো বছরের একটা বড় একটা সময় যেখানে সানলাইট পায় না, তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। কিন্তু আমাদের দেশে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় না। আমাদের সানলাইটটা স্কিনে যাওয়ার পরে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হয়। তাহলে প্রপার এক্সপোজার যদি না হয়, ভিটামিন ডি যদি সিনথেসিস না হয়, তাহলে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। এছাড়া আমাদের ডায়েটারি যে ফ্যাক্টর, ছোটো গুঁড়া মাছ আমরা ইউজুয়ালি এখন পাওয়া যায় না, তারপরে শাকসবজি, কচু শাক, অন্য অন্য ক্যালসিয়াম সমৃদ্ধ যে শাকগুলা, ছোটো গুঁড়া মাছ, এগুলো মানে ডায়েটারি ফ্যাক্টর, মানে ডায়েটারি সোর্স থেকে আমরা যদি ক্যালসিয়াম বা ভিটামিন ডি না পাই, সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি জনিত এই বিভিন্ন অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয় হওয়া হয়। সেই হাড় ক্ষয় বিভিন্ন বয়সে, ছোটো বাচ্চাদের হলে আমরা সেটাকে বলি রিকেটস, বড়দের ক্ষেত্রে বলি আমরা অস্টিওমেলাসিয়া অথবা অস্টিওপোরোসিস। এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা আজকাল আর রোদে খেলাধুলা করে না। তো কি ক্ষেত্রে অভিভাবক দেখে বুঝতে পারবে যে শিশুটির ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা রিকেটসের দিকে যাচ্ছে? কারণ আমরা সহজে হয়তো শিশুদের ভিটামিন ডিটা পরীক্ষা করেও দেখি না। সব ক্ষেত্রে পরীক্ষা করে দেখারও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমি আগেই বলছি যে গার্জিয়ানদের উচিত অ্যাটলিস্ট দিনের ভিতরে 3 থেকে 4 ঘন্টা মোটামুটি বাচ্চাকে বডিটা প্রপারলি যাতে সানলাইট পায় সে ব্যবস্থা করা। তার মানে আমি বলতেছি না একদম কাপড় চোপড় খুলেই করতে হবে, হয়তো হালকা কাপড় দিয়ে, ইভেন ছাদের উপরে, ছাদে একটা নির্দিষ্ট টাইমে, হয়তো সূর্যের আলোক যখন ইউজুয়ালি সকালে 9টা থেকে 10টা বা 8টা থেকে 10টা অথবা বিকালে দিকে, মানে আমরা বলি অবলিক সানলাইট, একদম ভার্টিক্যাল না, অবলিক সানলাইটে বলা হয় যে সবচেয়ে বেশি ভিটামিন ডি সিনথেসিস হয়। তো ওই সময় সকালে অথবা বিকালে 1 ঘন্টা যদি সান এক্সপোজারে থাকে, তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডি সিনথেসিস শরীরের ভিতরে এমনি হয়ে থাকে। এছাড়া যে আমাদের ডায়েটারি ফ্যাক্টর, আগে আমি বলছি ছোটো গুঁড়া মাছ, শাকসবজি, এগুলো খাওয়াইলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার কথা নয় ইউজুয়ালি। তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে ভিটামিন ডি সিনথেসিস এবং ডায়েটারি ফ্যাক্টরটা এনশিওর করতে হবে। এছাড়া দুধ বা দুগ্ধজাত খাবার, লিভারে প্রচুর ভিটামিন ডি আছে, এগুলো আমাদের বাচ্চাদেরকে খাওয়াইতে হবে নিয়মিত। তাহলে ভিটামিন ডি। শিশুদের ক্ষেত্রে আমরা কমনলি একটা টার্ম শুনি গ্রোয়িং পেন, যেটা কারণে হাড় ব্যথা হতে পারে। এটার জন্য কি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি? এটার জন্য আসলে কি ট্রিটমেন্টের প্রয়োজন নাই। কারণ গ্রোয়িং পেন মানে কি, আমাদের বডির বোনসগুলো লেনদেনই হচ্ছে। তা বডি, আমরা জানি যে আমরা যেমন ক্ষুধা লাগলে ভাত খাই, বডির এরকম বোনসেরও কিছু খাবার প্রয়োজন, যেগুলো মিনারেলস, তার ভিতরে অন্যতম ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং অন্য অন্য যে মিনারেলসগুলো। তবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, ফসফেট, এগুলো যদি কম থাকে, তাহলে দেখা যায় যে গ্রোয়িং পেনটা বেশি হয়। কারণ আমাদের বোনস যখন বাড়বে তখন তাকে বেশি খাবার দিতে হবে। সেই খাবার, বোনসের খাবার হলো কি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। যদি এগুলো ডেফিসিয়েন্সি থাকে, তাহলে গ্রোয়িং পেন হবে। এবং গ্রোয়িং পেনের জন্য ইট ইজ নট, মানে ওরকম সিরিয়াস কিছু না, বাট মা বাবাকে অ্যাসিওর করতে হবে এটা প্যাথোলজি না, ইট ইজ দ্য নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। এবং বাচ্চাকে অতিরিক্ত মানে ব্যালেন্স ডায়েট, যেটা আমরা সুষম খাদ্য দিতে হবে, যার ভিতরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যেন যথাযথভাবে থাকে, তাহলে আর গ্রোয়িং পেন হবে না। তবে এর পাশাপাশি এখনকার দিনে দেখা যায় যে স্কুল ব্যাগ সিনড্রোম বলে একটা, যে বাচ্চাদেরকে অতিরিক্ত মানে বই, এত 5-10 কেজি, ইভেন 10 কেজি বই বা ব্যাগের ভিতরে 10 কেজি ওজনের জিনিসপত্র দিয়ে বাচ্চাকে স্কুলে পাঠানো হচ্ছে। এটাও কিন্তু একটা কারণ, মানে পেইনের। একে বলা হয় স্কুল ব্যাগ সিনড্রোম। তা গার্জিয়ানদেরকে এগুলো ব্যাপারে সতর্ক হতে হবে যে অতিরিক্ত, হয়তো একটা ক্লাস 3-4-এ পড়ে একটা বাচ্চাকে 8-10 কেজি ওজনের বইপত্র বা খাবার টাবার দিয়ে স্কুলে পাঠানো যাবে না। আর পাঠাইতে হলেও ওইটা ইকুয়ালাইজ করতে হবে, মানে 2 ভাগে ভাগ করতে হবে। হয়তো হাতে একটা নিল, পিঠে একটা নিল, যদি যেতেই হয়। অনেক স্কুল আছে যে তারা চায় যে মানে সব বইগুলো যেন থাকে, কিন্তু সেক্ষেত্রে আমরা 2 ভাগে ভাগ করে দিতে বলবো। হয়তো হাতে একটা ব্যাগের ভিতরে কিছু নিল, পিঠে ব্যাগের ভিতরে কিছু নিল, তাহলে আর এটা আমরা নিউট্রালাইজ করতে পারবো। স্যার, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আমরা বয়স্কদের যে অস্টিওপোরোসিসের জন্য যে হাড় ব্যথাটা হয়ে থাকে সেটা নিয়ে কথা বলবো। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আমরা হাড় ব্যথার আরও অনেক কারণ নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
আমারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম হাড়ের ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে। স্যার, আমরা শিশুদের হাড়ের ব্যথার কারণ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন যদি একটু বয়স্কদের হাড়ের ব্যথা নিয়ে আসি, তাহলে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগ যেটা হয়, সেটার কি প্রতিকার এবং প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? অবশ্যই আছে। আমরা আসলে কি অস্টিওপোরোসিসটা দুই ধরনের, একটা হলো প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি অস্টিওপোরোসিস একটা সেনাইল এবং পোস্ট মেনোপজাল মানে আমরা সবাই জানি মহিলাদের বয়স একটা নির্দিষ্ট বয়সের পর, হয়তো ইউজুয়ালি 45 থেকে 50 বছরের পরে বডির হরমোন লেভেল, স্পেশালি এস্ট্রোজেন লেভেল ফল করার ফলে বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হাড় ক্ষয় শুরু হয়। ইউজুয়ালি 40 বছর বয়স থেকে মহিলাদের হাড় বেশি ক্ষয় শুরু হয়, এবং এই মাসিক যখন বন্ধ হয়ে যায় বা আমরা পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে বলি যেটা অস্টিওপোরোসিস হয়। এবং কারণ কি, এই বয়সে হরমোনাল হঠাৎ করে এই যে এস্ট্রোজেন লেভেল হঠাৎ করে শাটডাউন মানে কমে যায়, যার জন্য বোনসের ইন্টিগ্রিটি মেনটেন হয় না, অস্টিওপোরোসিস হয়। এছাড়া হলো আরেকটা আছে কি সেনাইল অস্টিওপোরোসিস, যে বয়স যখন হয়তো 60-র বেশি হয়ে যায় বা 65-এর বেশি হয়, তখনও বোনের ইন্টিগ্রিটি যেটা মানে হরমোনাল লেভেল আবারও ওই রকম সেকেন্ড টাইমে ফল করে, যার জন্য অস্টিওপোরোসিস হয়। তো এই অস্টিওপোরোসিস ইউজুয়ালি প্রাইমারি অস্টিওপোরোসিস যেটা আমরা কিন্তু যদি স্বাস্থ্য সচেতন হই, যে আমরা জানি যে মহিলাদের পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস হয়, কারণ কি পুরুষ থেকে নারীদের মধ্যে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগটা বেশি হয়, কারণ পোস্ট মেনোপজ মানে মহিলাদের হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য অস্টিওপোরোসিস হচ্ছে, তাহলে আমরা অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে ওই সময় আমরা যদি বেশি করে তার ডায়েটারি সাপ্লিমেন্ট দিতে পারি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিতে পারি বা কিছু মেডিকেশন আছে, তাহলে কিন্তু মহিলাদের অস্টিওপোরোসিস হবে না। আবার পুরুষদের ক্ষেত্রেও আমরা যেহেতু সেনাইল অস্টিওপোরোসিস যেটা বলি, সেটার ক্ষেত্রে প্রপারলি যদি আমরা ডায়েটারি সাপ্লিমেন্ট দিই, তাহলে কিন্তু অস্টিওপোরোসিস হবে না। যেমন আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কিন্তু ওরা টেবিলেই থাকে, ইট ইজ দ্য টেবিল মেডিসিন। যেমন আমরা ভাত খাই, খাবার খাই, এরকম নিয়মিত হাড়ের খাবারই হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। ওদের দেশে বয়স 40-এর বেশি হলে কিন্তু তারা রেগুলারলি একেবারে ডায়েটারি সাপ্লিমেন্ট, ইট ইজ নট দি মেডিসিন। সাধারণত কত বয়স থেকে হাড় ক্ষয়ের রোগটি শুরু হতে পারে? ইউজুয়ালি মহিলাদের ক্ষেত্রে 35-এর পরে শুরু হয়, তবে 40-এর পরে বেশিভাবে শুরু হয়। যেমন 35-এর পরে হয়তো ইয়ারলি 1% বোন ক্ষয় হয়, বাট 40-এর পরে ইয়ারলি 3% বোন লস হয় বা হাড় ক্ষয় হয়। আবার এটা 50-এর পরে আবার একটু কমতে থাকে, তারপর আবার হয়তো 65-এর পরে এই পার্সেন্টেজটা আবার হয়তো ইয়ারলি 2% হাড় ক্ষয় হবে। এর পাশাপাশি এটা হলো প্রাইমারি। সেকেন্ডারি অস্টিওপোরোসিস কোনো অসুখের কারণে, যেমন আগেই আমি বলছি যে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, ডায়াবেটিস থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে বা হাইপারথাইরয়েডিজম থাকে, বা এন্ডোক্রাইন আলাদা প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি থাকে, মানে ড্রাগ ইনডিউসড হইতে পারে। স্টেরয়েড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাদের অনেক বয়সভেদে ইয়াংদেরও হতে পারে, যে স্টেরয়েড সবসময় হাড় ক্ষয় করে ফেলে। তো সেটা কম বয়সেরও স্টেরয়েড আমরা বিভিন্ন কারণে আমরা স্টেরয়েড অনেক সময় প্রেসক্রাইব করি, যেমন শ্বাসকষ্টের জন্য, স্কিন ডিজিজের জন্য, ব্যথার জন্য আমরা। কেউ যদি দীর্ঘদিন ধরে স্টেরয়েড ওষুধটি নিয়ে থাকে, তাহলে ইয়াং বয়সেও হাড়ের ব্যথার একটা কারণ কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। সেকেন্ডারি অস্টিওপোরোসিস বলি আমরা এগুলোকে। স্যার, এখন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, যেহেতু আপনার স্পেশালিটিটা হ্যান্ড এবং রিকনস্ট্রাকটিভ সার্জারির উপরে। আঘাতজনিত কারণ হাড় ব্যথার একটা কারণ, এবং আঘাতজনিত কারণে দেখা যায় যে অনেক ডিসাবিলিটি, পঙ্গুত্ব দেখা দেয়। এর জন্য বাংলাদেশে কি ধরনের চিকিৎসা বা সার্জারির অ্যাভেলেবেল আছে? আসলে আমি আগেই বলবো, আঘাতজনিত কারণে যে পঙ্গুত্ব বা আঘাতজনিত কারণে যে হাড়ে ব্যথা, এটা আমাদের যখন যেমন আমাদের দেশ অনেক ডেভেলপ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে যেভাবে দেশকে উন্নয়নের আমি বলবো যে জোয়ারে ভাসাচ্ছেন, এরকমভাবে আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রাটা অনেক বেড়ে গেছে। দেশ যত ডেভেলপড হবে তত কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হবে। যেমন এই যে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আমাদের ইনজুরি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি আমরা বলি, প্রতিনিয়ত আমরা দেখি রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। তবে আমি এইগুলোর ক্ষেত্রে অবশ্যই বলবো যে আমরা যদি রোড সেফটি যেগুলো আছে সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে এগুলো আমরা কমাইতে পারবো। নাম্বার 1, যদি হয়েই যায় সেক্ষেত্রে কী কারণে হলো এবং কতটুকু হলো। যেমন আমি আগেই বলছি যে মাইনর ট্রমা হইলে সেক্ষেত্রে হয়তো অত বেশি কনসার্ন না, বাট যদি মেজর ট্রমা হয়, যেমন একটা জয়েন্ট ডিসলোকেশন হলো, আমরা ইমিডিয়েটলি আমরা রিডাকশন করব, মানে পজিশন আবার পূর্বের পজিশনে নিয়ে আসবো, নইলে কিন্তু এটা একদম পার্মানেন্টলি একটা ডিসেবলড হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে। যেমন একটা জয়েন্ট যদি ডিসলোকেশন হয়ে হয়তো 14 দিন পার হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে ওটা অপারেশন করে কারেকশন করলেও কিন্তু আর প্রপারলি ফাংশনিং হবে না। এরকম একটা হাড় ভাঙা যদি ভাঙে, তাহলে আমরা প্রপারলি যদি সেট করি,
আসলে কি আমাদের ডক্টরদের কাজ কি, মানে হার্ট কিন্তু আসলে হিলিংটা নর্মাল প্রসিডিওরে হয়, কিন্তু আমাদের ডক্টর হিসেবে আমাদের কাজ কি, এটা নর্মাল একটা যদি ডিসপ্লেসড হয়ে যায় এটাকে রিপোজিশন করা বা নর্মাল পজিশনে আনা। তারপর হিলিং কিন্তু আসলে ওষুধে হিলিং হয় না, হিলিং নর্মালি ন্যাচারালি হিলিং হয়। আমাদের কাজ যাতে ওই পজিশনটা মেনটেন করা, এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের আঘাতজনিত কারণে যে ব্যথাগুলো হয় বা পঙ্গুত্ব হয় তার অনেক বড় একটা পার্সেন্টেজ আবার চিকিৎসাজনিত কারণেও কিন্তু পঙ্গুত্ব হয়ে যায়, কারণ আমরা প্রপারলি হয়তো এটাকে রিহ্যাবিলিটেট করতে পারি না। এখন আমরা সাপোজ একটা জয়েন্ট, যেমন এলবো জয়েন্টের কথা বলি, যদি এলবো জয়েন্টকে আঘাতজনিত কারণে এলবো জয়েন্টে আমাদের কোনো প্লাস্টার করতে হয়, 3 সপ্তাহের বেশি যদি প্লাস্টার রাখি তাহলে এই জয়েন্টের কিছু না কিছু পার্মানেন্ট ডিসএবিলিটি হবে। এই জন্য আগেকার দিনে আমরা কি করতাম, হয়তো ইমোবিলাইজ করে রাখতাম 6 সপ্তাহ 8 সপ্তাহ, কিন্তু এখনকার দিনে এই সমস্ত কোনো জয়েন্টকে আমরা ইউজুয়ালি 3 সপ্তাহের বেশি প্লাস্টার দিয়ে বা ইমোবিলাইজেশন করে রাখি না, আমরা প্রপারলি রিহ্যাবিলিটেট করি। রিহ্যাবিলিটেট মানে কি, জয়েন্টের মুভমেন্টটা আমরা জানি যে গতি জীবন, স্থিতি মৃত্যু, এরকম জয়েন্টের ক্ষেত্রে আমরা যত বেশি মোশন ইজ দ্য লাইফ অফ দি জয়েন্ট। একটা জয়েন্টের যদি মোশন থাকে মানে মুভমেন্ট থাকে তাহলে ওই জয়েন্টটা সার্ভাইভ করবে, কিন্তু ওই জয়েন্টটাকে আমরা যদি অকেজে ফেলে রাখি তাহলে কিন্তু জয়েন্টটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এবং পাশাপাশি আঘাতজনিত পঙ্গুত্ব যেগুলো একটা নির্দিষ্ট টাইমের ভিতরে যদি চিকিৎসা না করতে পারে তার মানে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। আমরা বলি যে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়ের সমান। হয়তো অনেক মানে আঘাতজনিত কারণে খুব মাইনর চিকিৎসা লাগবে, করলেই কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু আমাদের দেশে স্পেশালি দেখেন গ্রামের দিকে অনেকে কি হয়, হয়তো সামান্য আঘাত লাগছে কবিরাজের কাছে নিয়ে গেল, কবিরাজ জাব বেঁধে দিল, করে দিল, অনেক সময় জাবের থেকে ইনফেকশনে কম্পার্টমেন্ট সিনড্রোম হয়, ইনফেকশনে হাত পার্মানেন্ট ডিসএবিলিটি হয়ে যায়। কবিরাজরা কিন্তু আসলে না বুঝে এগুলো করতেছে, বা বুঝলেও যেহেতু ওই গ্রামের থেকে গরিব মানুষ আসতে পারতেছে না, তাদের কাছে মনে করে যে এখানে কবিরাজে তো অনেক রুগী ভালো হচ্ছে। আসলে আগেই বলছি যে ন্যাচারাল ফেনোমেননে কিন্তু হিলিং হয়, কবিরাজের এখানে তেমন কোনো কৃতিত্ব নাই। বাট যে পেশেন্টগুলো ওখান থেকে কমপ্লিকেশন হবে, এই যে স্টিফনেস হবে, কম্পার্টমেন্ট সিনড্রোম হবে, ভিআইসি হবে, এগুলো পার্মানেন্ট ডিসেবলড হয়ে যাবে। তাহলে আঘাতজনিত কারণে কারো যদি হাড় ভাঙা বা এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, শরণাপন্ন হওয়া উচিত। আগে কি কারণে হাড় মানে ব্যথা আছে বা আঘাতজনিত কারণে কতটুকু তার ফ্র্যাকচার হয়েছে, কতটুকু জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে বা কতটুকু নার্ভ ইনভলভমেন্ট হয়েছে। আসলে ব্যথা কিন্তু আমরা কিন্তু এই ব্যথাটা কিন্তু কি নার্ভের কারণে হয়, যে সেন্সেশন মানে সেন্সরি রিসিপ্টর আমাদের আছে, যার সেন্সরি রিসিপ্টর প্রপারলি কাজ করতেছে নার্ভের মাধ্যমে কিন্তু আমাদের পেইন পারসেপশন ব্রেনে যাচ্ছে, ইট ইজ এ সেন্সেশন, এটা ইজ এ প্রোটেক্টিভ ফেনোমেনন, এটাকে অবশ্যই ইগনোর করা উচিত না। এবং ব্যথা আছে বিদায় আমরা কিন্তু অনেক কারণ আছে এবং আমরা প্রোটেক্টেড। যদি আমাদের সাপোজ একটা ডায়াবেটিক পেশেন্টের যে যদি কি হয় ব্যথা থাকে না, তাদের কিন্তু সহজেই পায়ে ইনফেকশন হয়ে যায়, পায়ে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, কিন্তু যদি পায়ে ব্যথা হইতো তাহলে কিন্তু গ্যাংগ্রিন এত সহজে হইতো না। স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আরও কিছু ইনফরমেশন হয়তো আপনার কাছ থেকে দর্শকদের জন্য নিতে পারলে ভালো হতো, আমরা পরবর্তীতে আবার এই বিষয়ে হয়তো কথা বলবো। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা আছে দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা দেখলেন যে হাড় ব্যথার কারণ একদম সাধারণ কারণ যেমন হতে পারে তেমন অনেক গুরুত্বপূর্ণ কারণেও কিন্তু হতে পারে। তাই দীর্ঘদিন যদি হাড় ব্যথায় ভুগে থাকেন তাহলে অবশ্যই সেটা অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। আজকে এখানে এ পর্যন্তই, আগামী সপ্তাহে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সবার সুস্থতা কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি।